যারা সায়েন্স ফিকশন সম্বন্ধে খোঁজখবর রাখেন তাদের কাছে জুল ভার্ন অত্যন্ত পরিচিত একটি নাম। ফ্রেঞ্চ এই ঔপন্যাসিক তার জীবনে অনেক ধরনের রহস্য রোমাঞ্চ গল্প লিখে গেছেন, বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখে গেছেন। তাকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর জনক বলা হয়, যদিও তার আগে কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী লিওনার্দো দা ভিঞ্চি, মেরি শেলি বা অন্য যারা আছেন লিখে গেছেন, কিন্তু জুল ভার্ন এই বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখাটাকে অন্য একটা স্তরে নিয়ে গেছিলেন। যাই হোক, আজকে আমি পড়ছি জুল ভার্নের 20,000 লিগস আন্ডার দ্য সি। এই বইটি প্রথম প্রকাশিত হয় 1870 সালে ফ্রেঞ্চ ভাষায়, পরবর্তীতে 1872 সালে এটি ইংরেজিতে অনুবাদ প্রকাশিত হয়। লেখক জুল ভার্ন সম্পর্কে কিছু তথ্য আমি এখানে স্ক্রিনে দেওয়ার চেষ্টা করেছি, আপনার স্ক্রিনটা ফলো করলে পেয়ে যাবেন। আপনার ফেসবুক পেজ লাইক দেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকলে এটা একটা ইন্সপিরেশন হিসেবে আমি নিব এবং পরবর্তীতে এই ধরনের গল্প আরও দেওয়ার চেষ্টা করব। যা হোক, শুরু করছি জুল ভার্নের 20,000 লিগস আন্ডার দ্য সি। গল্প পাঠে আমি কল্লোল। 1866 সালে হঠাৎ ইউরোপ আর আমেরিকার নাবিকদের মধ্যে হুলস্থুল বেঁধে গেল। অদ্ভুত সব ব্যাপার ঘটছে সমুদ্রে, রহস্যময় এবং বিপজ্জনক। প্রায় নাকি মস্ত কি একটা জন্তু দেখা যাচ্ছে জলের মধ্যে, লম্বা ছুচলো ঝকমক একটা বিকট ব্যাপার। কেবল যে আকারেই তিমি মাছের চেয়ে ঢের বড় তাই নয়, গতিবেগেও তিমির চেয়ে অনেক ক্ষিপ্র। অতিকায় কোনো সিন্ধু দানব, বিজ্ঞান যার কোনো হদিশ রাখে না, কোনো মস্ত শৈলশ্রেণী, ভূগোলে যার উল্লেখ নেই। এসব প্রশ্নের উত্তর কেউ জানে না বলেই নাবিকদের মধ্যে আতঙ্ক ও জনরব শুরু হলো প্রবলভাবে। খবরের কাগজগুলিও ফলাও করে নানা সত্যি মিথ্যে প্রবন্ধ ছাপতে শুরু করলো। আর শেষটায় এমন কতগুলো ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল, যার ফলে নানান দেশের সরকার শুদ্ধ এই মস্ত কি একটাকে নিয়ে বিষম বিচলিত হয়ে পড়লেন। এই অতিকায় বস্তুটিকে প্রথম দেখেছিল গভর্নর হিগিনসন জাহাজটি। গভর্নর হিগিনসন ক্যালকাটা অ্যান্ড বার্নাক স্টিম নেভিগেশন কোম্পানির জাহাজ। 1866 সালের 20 জুলাই জাহাজটি ছিল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে, ডাঙা থেকে 5 মাইল দূরে। হঠাৎ দেখা গেল জলের উপর অতিকায় চুরুটের মতো লম্বাটে গড়নের আশ্চর্য একটা জিনিস ভাসছে। ক্যাপ্টেন বেকার গোড়ায় ভেবেছিলেন বুঝি কোনো ডুবো পাহাড়ি আবিষ্কার করে ফেলেছেন তিনি। কাটা কম্পাস দিয়ে সবে তিনি মানচিত্রে তার অবস্থান নির্ণয় করতে যাচ্ছেন, অমনি হঠাৎ বলা নেই কওয়া নেই হুড়মুড় করে ওই ডুবো পাহাড় থেকে ভীষণ দুটি জলস্তম্ভ উঠল প্রচণ্ড বেগে, প্রায় 150 ফুট অবধি। সেই জলস্তম্ভ থেকে আবার, কি আশ্চর্য, ধোঁয়া এবং বাষ্প উঠছে। উষ্ণ প্রস্রবণ আছে তাহলে ওই ডুবো পাহাড়ে, নাকি আদৌ কোনো ডুবো পাহাড়ই নয়, মস্ত কোনো তিমিঙ্গিল? কিন্তু তিমিঙ্গিল থেকে বাষ্পময় জলস্তম্ভ উঠে এরকম তো কখনো শোনা যায়নি। ক্যাপ্টেন বেকার কিঞ্চিত হতভম্ব হয়ে উঠলেন। 3 দিন পরে 23 জুলাই ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড প্যাসিফিক স্টিম নেভিগেশন কোম্পানির জাহাজ কলম্বাস ঠিক এই অদ্ভুত বস্তুটিকেই দেখল প্রশান্ত মহাসাগরে, অর্থাৎ প্রায় 2100 মাইল দূরে। আরেকটা অতিকায় সিন্ধু দানব, নাকি সেটাই 3 দিনের মধ্যে এত দূরে চলে এসেছে? যদি তাই হয় তাহলে এই ভাসমান গিরিশৃঙ্গটির গতিবেগ অবিশ্বাস্য বলতে হয়। তা যে রয়েছে তা বোঝা গেল যখন 15 দিন পর দেখা গেল 6000 মাইল দূরে আটলান্টিক সাগরে। ফরাসি জাহাজ হেলভেশিয়া আর ব্রিটিশ জাহাজ শ্যানন ঠিক তার মুখোমুখি পড়ল। এই জাহাজ দুটি আবার মাপটাপ নিয়ে দেখল যে অতিকায়ী সিন্ধু দানব কিছুতেই 350 ফুটের কম হবে না, কিন্তু এ যাবৎ কেউ 60 ফুটের চেয়ে বড় কোনো তিমি দেখেছে বলে শোনাই যায়নি। ফলে পরপর এই মস্ত কি একটার খবর পেয়ে ইউরোপ আমেরিকার নৌজগতে সাড়া পড়ে গেল। এ আবার নতুন কোন মবিডিক? হুজুগ পেয়ে ফলাও করে প্রশ্ন তুলল কাগজগুলো। সমস্ত জল্পনারই উত্তর এলো 1867 সালে 13 এপ্রিল, যখন স্কটিয়া নামের মস্ত একটি জাহাজ এই সিন্ধু দানবের প্রথম বলি হল। আটলান্টিক মহাসাগরে কেপ ক্লিয়ারের 300 মাইল দূরে তরতর করে দিব্যি ছুটছিল স্কটিয়া। আচমকা কিসের সঙ্গে যেন ছোট্ট একটা ধাক্কা লাগে তার। এত আস্তে ধাক্কাটা লাগে যে গোড়ায় কেউ কিছু টেরই পায়নি, কিন্তু নাবিকদের একজন হঠাৎ দেখতে পেল 6 ফুট চওড়া একটা মস্ত ফুটো দিয়ে হু হু করে জল ঢুকছে জাহাজের খোলে। সেই অবস্থাতেই ডুবুডুবু জাহাজটিকে তক্ষুনি কোনো রকমের লিভারপুল বন্দরে নিয়ে আসা হলো। তারপর মেরামত করার জন্য জাহাজটাকে ড্রাই ডকে তুলেই তো সবাই স্তম্ভিত। লোহার পুরু চাদরে পরিষ্কার একটা তেকোনা গর্ত, যেন কোনো চোখা তুরপুন চালিয়ে জাহাজটিকে কেউ জখম করেছে। ব্যাস, আর দেখতে হলো না, হুলস্থুল বেঁধে গেল সর্বত্র। পৃথিবীর প্রত্যেকটা খবরের কাগজে এই রহস্যময় দানবের গল্প ছাপা হতে লাগলো।
নানা রকম থিওরি আর আজগবি তথ্যে বন্দরগুলো আতঙ্কে ও উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলো। কেউ বলল জানোয়ারটা আসলে একটা অতিকায় সামুদ্রিক সরীসৃপ। পুরাণ আর কিংবদন্তি থেকে তারা নিজেদের মতের সপক্ষে নানা নজির দিল। আবার কেউ বলল ওটা মোটেই কোনো ডুবু পাহাড় বা গিরিশৃঙ্গ নয়, বরং মবিডিকের মতোই কোনো দানয় পাওয়া মস্ত তিমি। আর তা না হলে আরেক দল বলল নিশ্চয়ই কোনো শক্তিশালী ডুবুজাহাজ। ডুবুজাহাজ যদি হয় কাগজগুলো রব তুলল, তাহলে বিষম ভয়ের কথা। কেননা চুপিসারে লোকচক্ষুর অন্তরালে এরকম একটা বিপুল যন্ত্র তৈরি করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা কেবল কোনো দেশের সরকারেরই থাকতে পারে। আর কোনো দেশের সরকারের হঠাৎ গোপনে ডুবুজাহাজ বানানোর প্রয়োজন হলো কেন? কি তার উদ্দেশ্য? তক্ষুনি খবর নেওয়া হলো সর্বত্র। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, স্পেনিয়া, ইতালি, আমেরিকা, এমনকি তুরান দেশে পর্যন্ত খবর নেওয়া হলো নানাভাবে। কিন্তু সব দেশের সরকার এক বাক্যে অস্বীকার করল এরকম ডুবুজাহাজ যে সত্যি আছে তারা তাই নাকি জানতেন না। আর এই সম্ভাবনাটা যখন মিথ্যে বলে জানা গেল, তখন গুজব আর জনরব আর অস্থির বিপুল আকার ধারণ করল। নাবিকরা আবার এমনিতেই খুব কুসংস্কার মানে, ফলে এমন একটি দানবের মুখোমুখি পড়ার ভয়ে তারা যেন প্রায় সিটিয়ে গেল। এই অদ্ভুত জুজুর আতঙ্কে নাবিকরা যখন ভয়ে কাঁপছে, তখন আমি নিউ ইয়র্কে প্রাকৃতিক ইতিহাস নিয়ে গবেষণা করছি। আমার নাম পিয়ের আরোনা। পারি মিউজিয়ামে প্রাকৃতিক ইতিহাসের অধ্যাপক আমি। সেই সূত্রে আমাকে কিছুকাল আগে নেব্রাস্কা যেতে হয়েছিল অতি দুষ্প্রাপ্য কিছু উদ্ভিদ প্রাণী সংগ্রহের অভিযানে। ফ্রান্সে ফেরার পথে নিউ ইয়র্ক এসে আমি যখন সংগৃহীত জিনিসগুলো একটা তালিকা তৈরি করছি, তখনই এই অতিকায় সিন্ধু দানবের জনরব বিস্ফোরণের মতো ফেটে পড়ল। সত্যি এটা কোনো সামুদ্রিক প্রাণী কিনা প্রাকৃতিক ইতিহাসের অধ্যাপক বলে এ সম্বন্ধে মতামত জানতে চাওয়া হলো আমার কাছে। নিউ ইয়র্ক হেরাল্ড কাগজের প্রতিনিধির অনুরোধে 30 এপ্রিল আমি একটি প্রবন্ধ প্রকাশ করেছিলাম। সমুদ্রতল যে এখনও কৌতূহলী ও উন্মুখ মানুষের কাছে বিষম রহস্যের আধার, এটাই ছিল আমার প্রবন্ধের মূল বক্তব্য। পৃথিবীর কেবল 1 ভাগ স্থল, বাকি 3 ভাগই জল। আর সেই জলের তলায় কি আছে তার কতটুকুই বা আমরা জানি? আমরা কেবল কতগুলি অনুমান ও ধারণা করতে পারি মাত্র। যদি সমুদ্রতলের সমস্ত জীবদের কথা আমরা এতদিনে জানতে পেরে থাকি, এবং যদি বিভিন্ন দেশের সরকার সত্যি কোনো প্রবল ও গোপন ডুবোজাহাজের অস্তিত্ব অস্বীকার করে থাকে, তাহলে বলা বাহুল্য, আমি প্রবন্ধে বললাম, জিনিসটি আসলে একটা অতিকায় নারওয়াল, অর্থাৎ বিকট খড়গের মতো দন্তময় সেই মহাকায় সামুদ্রিক ড্রাগন, মেরুবলের হিমজল যার গোপন আবাস। অবশ্য নারওয়াল যে 60 ফুটের বেশি লম্বা হয় তা এতকাল আমরা জানতাম না। অথচ নানা তথ্য থেকে জানা গেছে এই হিংস্র ও খুনে নারওয়ালটি প্রায় 350 ফুট লম্বা। এমন হতে পারে যে আদিকালের একটি নারওয়াল প্রাকৃতিক কোনো অদ্ভুত খেয়ালে এই 19বিংশ শতাব্দীর আধুনিক কালেও কোনো ক্রমে বেঁচে ছিল, সেই হঠাৎ সমুদ্রতল আলোড়িত করে ঘুরে বেড়াচ্ছে। তাকে নারওয়াল বা সি ইউনিকর্ন বলে মনে করার কারণ স্কটিয়া জাহাজের লোহার পুরু চাদরের খোলের মধ্যে ওই বিপুল ও আকস্মিক ছেদাটি। কারণ একমাত্র নারওয়ালের মাথাতেই ইস্পাতের মতো কঠিন ও সুদৃঢ় খড়গ থাকে, যার এক ধাক্কায় এমনকি লোহার পুরো চাদর শুদ্ধ ফুটো হয়ে যেতে পারে। অবশ্য আমার এই আন্দাজ যে পুরোপুরি সত্যি তা বলি না, কারণ এই অতিকায় জীবটি সম্বন্ধে হয়তো সকল তথ্য এখন আমরা জানিই না। আমার প্রবন্ধের সারমর্ম মোটামুটি এই। কিন্তু এই প্রবন্ধ বেরোবার সঙ্গে সঙ্গেই চারদিকে নানা রকম জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। এদিকে আবার আরও জাহাজ ডুবির খবর আসতে লাগলো। সবাই যে এই নারওয়ালের খড়গের আঘাতের ফল তা নয়, তবু চারদিকে একটা বিষম আতঙ্কের রেশ পড়ে গেল। সবাই ভাবল যে এই অতিকায় খুনে জীবটি বুঝি সব সর্বনাশের মূল। অবস্থা যখন এই রকম, তখন মার্কিন নৌবহর স্থির করল এই সামুদ্রিক আতঙ্ক দূর করার জন্য তার একটি যুদ্ধজাহাজ পাঠাবে, সমুদ্রের এই বিভীষিকার সঙ্গে সরাসরি লড়াই করবে। মস্ত কামানওয়ালা এই জাহাজটির নাম আব্রাহাম লিঙ্কন। অভিযানের নেতৃত্ব দেওয়া হয়েছে ক্যাপ্টেন ফ্যারাগুটের উপর। তার অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা এই বিভীষিকাটি নিপাত করার কাজে যথেষ্টই সাহায্য করবে। ব্রুকলিন জাহাজঘাটা থেকে আব্রাহাম লিঙ্কন ছেড়ে যাওয়ার ঠিক 3 ঘন্টা আগে আমার কাছে একটা চিঠি এসে পৌঁছল। স্যার, অনুগ্রহপূর্বক আপনি আব্রাহাম লিঙ্কনের সামুদ্রিক অভিযানে যোগদান করলে আমেরিকা সরকার আপনার মাধ্যমে ফ্রান্সকে এই অভিযানের সঙ্গে নিতে পেরে আনন্দিত হবে। ক্যাপ্টেন ফ্যারাগুট আপনার জন্য একটি কেবিন নির্দিষ্ট করে রেখেছেন। বিনীত, মার্কিন নৌবহরের সম্পাদক জেবি হবসন। এই চিঠি পাবার আগে চাঁদে পাড়ি দেবার মতো এই সামুদ্রিক অভিযানে বেরোবার সম্ভাবনাটা স্বপ্নে আমার মনে জাগেনি। কিন্তু হঠাৎ এই চিঠিটা পাওয়ার পরই মনে হলো পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে এই সোনালী সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। তক্ষুনি অধীরভাবে আমার পরিচারক কোনসাইলকে ডাক দিলুম। কোনসাইল আসলে ডাচ,
সাহসী, বিশ্বস্ত এবং অনুগত। আমার সমস্ত অভিযানেই সে সঙ্গী হয়, কোনো প্রশ্ন তোলে না, নীরব কর্মীর মতো সমস্ত কাজ করে ফেলে মুহূর্তে, কোনো কিছুতেই তার বিস্ময় নেই। ফলে ক্ষিপ্র হাতে জিনিসপত্র গোছাতে গোছাতে কনসাইল যখন শুনল যে আমরা এবার এই সিন্ধু দানবের বিরুদ্ধে অভিযানে বেরোচ্ছি, সে মোটেই অবাক হল না। আমার কথার ফাঁকে ফাঁকেই চটপট সে সব গুছিয়ে নিল। আমার অভিযানের নিদর্শন এবং সংগ্রহগুলো আমি প্যারিসের বিচিত্রা ভবনে পাঠাবার ব্যবস্থা করে দিলাম। অতপর যখন ঘোড়ার গাড়িতে চড়ে আমরা নিউ ইয়র্কে জাহাজঘাটে পৌঁছালাম, তখন দেখি আব্রাহাম লিঙ্কন তার সামুদ্রিক অভিযানের জন্য প্রস্তুত হয়ে আছে। তার মস্ত দুটি চিমনি দিয়ে ভলকে ভলকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তক্ষুনি আমাদের মালপত্র জাহাজে তুলে ফেলা হলো। আমরাও জাহাজে গিয়ে উঠলাম। একজন নাবিককে জিজ্ঞেস করতেই সে আমাকে একটা হাসি খুশি অফিসারের কাছে নিয়ে এলো। তিনি আমাদের দেখেই হাত বাড়িয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, মুসে পিয়ার আহনা? জি, আমি উত্তর দিলাম। আপনি ক্যাপ্টেন ফ্যারাগুট তো? হ্যাঁ, আপনার রুম তৈরি আছে প্রফেসর। তাকে ডেকের উপর রেখেই কনসাইলকে নিয়ে আমি আমার কেবিনে ঢুকলাম। লং আইল্যান্ডের হলদে বেলাভূমি ছেড়ে আব্রাহাম লিঙ্কন যখন তার অভিযানে বেরোলো, তখন 3টে বাজে। তীরে হাজার হাজার নরনারী দাঁড়িয়ে রুমাল উড়িয়ে আমাদের বিদায় জানালো। এমনকি মস্ত একটা বড় পাল্লার কামান থেকে তোপধ্বনিও করা হলো আমাদের বিদায় সম্ভাষণ জানিয়ে। রাত যখন 8টা, তখন ফায়ার আইল্যান্ডের দক্ষিণ পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরের ফেনিল কালো রহস্যময় জলের মধ্যে গিয়ে পড়ল আব্রাহাম লিঙ্কন। তিমি শিকারের যাবতীয় সরঞ্জাম টাল করে রাখা ছিল জাহাজে। কেবল যে হাতে ছোড়ার সাদাসিধে হারপুনই ছিল তা নয়, এমনকি অতি আধুনিক হারপুন বন্দুক শুদ্ধ বাদ যায়নি। আর ছিল নেডল্যান্ড, হারপুন ছোড়ার রাজা। বয়স তার 40-এর মতো, আমারই প্রায় সমান, ঢ্যাঙা, অসুরের মতো চেহারা, 6 ফুটের উপরে লম্বা, গম্ভীর অথচ দিলদরিয়া, কিন্তু যখন তখন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ক্ষিপ্রতায়, দুঃসাহসে ও কৌশলে তার জুড়ি নেই। আর এই জন্যই কোনো অতিচালাক তিমির পক্ষেও তার হারপুনকে এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। তীক্ষ্ণ প্রবল দৃষ্টিশক্তি তার মুখে দৃঢ়তার রেশ এনে দিয়েছে। এই অকুতভয় মানুষটিকে নিয়োগ করে ক্যাপ্টেন ফ্যারাগুট যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তাতে আমার কোনো সন্দেহ ছিল না। ক্যাপ্টেন ফ্যারাগুট অবশ্য আরেকটা কাজ করেছিলেন। ওই খুনের জানোয়ারটাকে যে সবচেয়ে আগে দেখতে পাবে, তাকে $2000 পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন। ফলে সকলেরই উৎসাহ খুব বেড়ে গিয়েছিল। প্রত্যেকেই দিনরাত ডেকের উপর দাঁড়িয়ে সমুদ্রের অথৈ জলরাশির দিকে তাকিয়ে থাকত। কিন্তু কোথায় কি, সেই অতিকায় সিন্ধু দানবের কোনো পাত্তাই পাওয়া গেল না। শেষকালে কেপ হর্ন পেরিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়লাম আমরা। কিন্তু তবু সেই সিন্ধু দানবের কোনো চিহ্নই নেই। তবে কি সমস্ত জনরব আসলে কি অমূল কল্পনা, কোনো অলীক স্বপ্নবিলাস? তা কেমন করে হয়? কারণ স্কটিয়ার সেই মস্ত ছিদ্রটি তো মিথ্যা নয়। তাহলে কনসাইলের যে $2000 পুরস্কারের প্রতি কোনো লোভ ছিল না, তা নয়। কিন্তু আমার বেলায় ব্যাপারটা ছিল সম্পূর্ণ অন্যরকম। পুরস্কারের তোয়াক্কা আমি করি না, কিন্তু তবু কিসের টানে আমিও ঘন্টার পর ঘন্টা ডেকের উপর দাঁড়িয়ে থাকতাম। আমি নিজের চোখে এই সিন্ধু দানবটিকে দেখতে চাই, জানতে চাই সে আসলে কোনো অতিকায় নারওয়াল বা কিংবদন্তির সিন্ধু ড্রাগন কিনা। কিন্তু দিনের পর দিন একটানা তাকিয়ে থেকে কেবল চোখ দুটোই ব্যথা করতে লাগলো। হঠাৎ ঢেউয়ের মধ্যে ভেসে ওঠা কালো তিমির বিশাল পিঠ ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ল না। কোনো সাদা তিমি কিংবা কোনো বিপুল মবিডিক পর্যন্ত না। 27 জুলাই আমরা বিষুবরেখা ছাড়িয়ে এলাম, জাপানের দিকে এগিয়ে চললাম। কিন্তু নাবিকেরা ততক্ষণে ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে। তারা কিছুতেই আর এই অর্থহীন কল্পনা বিলাসের পেছনে ঘুরে বেড়াতে চায় না। শেষকালে তাদের চাপে পড়ে ক্যাপ্টেন ফ্যারাগুটকে ক্রিস্টোফার কলম্বাসের মতো বলতে হলো যে আর 3 দিনের মধ্যে যদি এই সিন্ধু দানবের কোনো সন্ধান না পাওয়া যায়, তাহলে আব্রাহাম লিঙ্কনকে তিনি আবার নিউ ইয়র্কে ফিরিয়ে নিয়ে যাবেন। কে কোথায় নেশার ঘুরে কোন আজব আর অতিকায় কি জীব দেখেছে, সেই জন্য সেই বন্য হংসের পিছনে হুড়মুড় করে ঘুরে বেড়ানোর কোনো মানেই হয় না। খামোখায় এতটা পথ হলো আব্রাহাম লিঙ্কন কোন অলীক কল্পনার পেছনে। 2 দিন কেটে গেল। টোপ ফেলে সিন্ধু দানবটিকে কাছে আনার জন্য বড় বড় মাংসের টুকরা ফেলা হতে লাগলো জলের মধ্যে। তার ফলে হাঙ্গরদের মধ্যে ভোজ শুরু হলো বটে, কিন্তু সেই সিন্ধু দানবের রহস্য আগের মতো একই অন্ধকারে ঢাকা রয়ে গেল। জাপান তখন আর মাত্র 200 মাইল দূরে। আর একটা দিনও যদি এমনভাবে কেটে যায়, তাহলে আব্রাহাম লিঙ্কন আর মিথ্যে বুনোহাসের পেছনে না ছুটে দেশে ফিরে যাবে। ঢং ঢং করে রাত 8টা বাজল। আমরা অনেকেই উদ্গ্রীবভাবে ডেকের উপর দাঁড়িয়ে আছি, যদি শেষ মুহূর্তে দানবটাকে দেখা যায় এই আশায়। কনসাইলের স্নায়ু বলে কোনো কালে কোনো কিছু যে ছিল, তা আমি টের পাইনি। কিন্তু এখন তাকেও কিঞ্চিত ক্ষুব্ধ ও উত্তেজিত দেখা গেল। হেসে বললাম, কনসাইল, ওই $2000 পকেটে আনার শেষ সুযোগ তোমার, দেখো পারো কিনা। মুসিয়ে কি দয়া করে আমাকে কথা বলার সুযোগ দেবেন যে আমি কোনোদিনই পুরস্কারের প্রত্যাশাটা করিনি?
আমেরিকা সরকার যদি $1,00,000 পুরস্কার ঘোষণা করে তাহলেও তাদের কিছু হতো না, কারণ ওরকম কোনো সিন্ধু দানব আদৌ আছে কি না সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। তুমি ঠিকই বলেছ, আমরা যে কেবল 6 মাস খামোখা সময় নষ্ট করলাম তাই না, ফিরে গিয়ে দেখব যে লোকের কাছে রীতিমতো কৌতুকের বিষয় হয়ে গেছি। ঠিক তক্ষুনি নেডল্যান্ডের একটা প্রবল চিৎকার শোনা গেল, ওই যে! আমরা যাকে খুঁজে বেড়াচ্ছি অবশেষে সেই তিনি সশরীরে হাজির। ওই যে ওখানে! নেডের চিৎকার শুনে জাহাজের সব লোক তার দিকে ছুটে গেল। এবার কিন্তু সিন্ধুদানব আর কারো চোখের আড়ালে রইল না। দেখতে পেলাম জাহাজ থেকে বেশ খানিকটা দূরে সমুদ্রের জল আলো হয়ে উঠেছে। জলের উপর ভেসে উঠেছে সেই রহস্যময় দানবটির প্রকাণ্ড পিঠ, আর তার গা থেকেই এই উজ্জ্বল চোখ ধাঁধানো আলো ঠিকরে বেরোচ্ছে। কিন্তু তখন আর ভালো করে ধীরে সুস্থে তাকে দেখার অবস্থা ছিল না, কারণ হঠাৎ করে আমরা দারুণ আতঙ্কের সঙ্গে লক্ষ্য করলাম দানবটা প্রচণ্ড বেগে আমাদের দিকে ধেয়ে আসছে। জাহাজের মধ্যে যে সমস্যার শোরগোল উঠল তাতে আমার সভয় চিৎকার ঢাকা পড়ে গেল। কিন্তু তারই ভিতর অবিচল রইলেন শুধু ক্যাপ্টেন ফ্যারাগুট। তার নির্দেশ মতো বো করে অর্ধবৃত্তাকার পথে ঘুরে গিয়ে অ্যাব্রাহাম লিঙ্কন ধাবমান দানবটির কাছ থেকে সরে যেতে লাগলো। কিন্তু দ্বিগুণ বেগে আমাদের দিকে যে আসতে লাগলো সেই সমুদ্রের প্রজ্বলিত বিভীষিকা। তারপরে আবার আশ্চর্য, হঠাৎ এক জায়গায় সে থমকে দাঁড়িয়ে গেল। তারপর আস্তে আস্তে জাহাজটার চারপাশে একবার প্রদক্ষিণ করে নিল, যেন কোনো শিকারী জন্তু চড়াও হওয়ার আগে তার শিকারের ক্ষমতা ও সাধ্য আন্দাজ করে নিতে চাচ্ছে। কলের জাহাজ যেমন যাওয়ার সময় পেছনে লম্বা ও কুণ্ডলিত ধোঁয়ার রেখা রেখে যায়, ঠিক তেমনি পুঞ্জীভূত আলোকিত কুয়াশার রেখা এঁকে গেল জলের মধ্যে। তারপর অবিশ্বাস্য গতিতে তার পরিক্রমা সম্পূর্ণ করে জানোয়ারটা আচম্বিতে জাহাজ লক্ষ্য করে উল্কার মতো ছুটে এলো। সাবধান, সাবধান! রব উঠল জাহাজে। কিন্তু জাহাজের একেবারে মুখোমুখি এসেই আচমকা সেই তীব্র আলোর ছাটা মিলিয়ে গেল। পরক্ষণেই জাহাজের অন্য ধারে দেখা গেল সেই প্রজ্বলিত বিভীষিকা। রাতের অন্ধকারে আমরা ঠাহরি করতে পারলাম না যে জানোয়ারটা ডুব না দিয়ে ওধারে গেল নাকি নিছকই জাহাজটিকে প্রদক্ষিণ করে গেল। আব্রাহাম লিঙ্কন তখন ঝপাঝপ আলো নিভিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। অবাক হয়ে ক্যাপ্টেন ফ্যারাগুটকে জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কি? রাতের অন্ধকারে ওই অদ্ভুত জানোয়ারটার সঙ্গে লড়াই করে তো আর আমার জাহাজ আর লোকজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। ক্যাপ্টেন বললেন, কাল দিনের বেলায় দেখব সমুদ্রের ওই শত্রু কত শক্তি ধরে। সেই রাতে কারো চোখে এক ফোঁটা ঘুম নামল না। উত্তেজনা এবং আতঙ্কে সবাই কেমন যেন টান টান হয়ে আছে। তীর ছোড়ার আগে ধনুকের ছিলা যেমন টান হয়ে যায়, সবাই রুদ্ধশ্বাসে জানোয়ারটার গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করছে। কিন্তু মাঝরাতে হঠাৎ সেই সিন্ধুদানব যেন কোনো অতলে মিলিয়ে গেল, যেন দপ করে কোনো অতিকায় জোনাকি নিভে গেল অকস্মাৎ। কিন্তু শেষ রাতের দিকে আবার সেই বিচিত্র আলো দেখা গেল সামনে। সঙ্গে শোনা গেল জলে লেজ আঁচড়ানোর আক্রোশ, ফোঁস নিঃশ্বাস ছাড়ার ভয়ঙ্কর ও অলক্ষণে আওয়াজ। আক্রমণ শুরু হলো ভোরবেলা। সকাল হতে না হতেই হারপুন বাগিয়ে নেট তার নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। তারপর পুরোদমে ইঞ্জিন চালিয়ে দেওয়া হলো। জ্বলন্ত লাল বলের মতো তখন সূর্য উঠছে দিগন্তে, আর জানোয়ারটা সেই উগ্র আলো যেন নিভে গেছে মন্ত্র বলে। মাইল 2-1 দূরে ঢেউয়ের উপর তার অতিকায় কালো শরীর ভেসে আছে। তিমি মাছের মতো স্তম্ভের আকারে জলের ধারা সে ছুড়ে দিচ্ছে। প্রায় 40 ফুট উঠে গেছে সেই জলস্তম্ভ। আমাদের জাহাজ ক্যাপ্টেনের নির্দেশ অনুযায়ী পুরোদমে ছুটে যাচ্ছে তার দিকে। কিন্তু আশ্চর্য, দিগন্ত যেমন করে পিছিয়ে যায়, মরীচিকা যেমন করে সরে যেতে থাকে, তেমনিভাবে যন্ত্রটিও কেবল পিছিয়ে যাচ্ছে। তখন দূরত্বটার কিছুতেই কমছে না। ক্যাপ্টেন ফ্যারাগুট আরও জোরে জাহাজ চালাতে নির্দেশ দিলেন। ইঞ্জিনের প্রচণ্ড আওয়াজ উঠল সবকিছুকে ছাপিয়ে। কোন এক অতিকায় হৃৎপিণ্ডের মতো আস্ত জাহাজটা যেন ধকধক করে বেজে উঠছে, থরথর করে কেঁপে উঠছে। কিন্তু দূরত্বটা সমান রেখে ঠিক ততখানি বেগেই জানোয়ারটা দূরে চলে যাচ্ছে, যেন কোনো মজার খেলায় সে মেতে উঠেছে। দূরত্ব যখন একটু না কমে একই থেকে গেল আগের মতো, ক্যাপ্টেন তখন কামান দাগার আদেশ দিলেন। কামানের আওয়াজ মেলাবার আগেই দেখা গেল যন্ত্রটির মসৃণ কঠিন চামড়ার উপর গোলাটা পিছলে গিয়ে সমুদ্রের পানিতে গিয়ে পড়ল। এই পশ্চাৎধাবন চলল সারাদিন ধরে। শেষকালে বেলা পড়ে এলো ধীরে ধীরে, ডুবে গেল সূর্য, নেমে এলো অন্ধকার। আর সে অন্ধকারে অদ্ভুত এই যন্ত্রটারও কোনো হদিশ পাওয়া গেল না। কিন্তু রাত যখন 11টা, হঠাৎ মাইল 3 দূরে গত রাত্রের মতোই সমুদ্রের বুকে আবার জ্বলে উঠল সেই চোখ ধাঁধানো উজ্জ্বল আলো। তাছাড়া আর কোনো সাড়া শব্দ নেই। সারাদিনের পরিশ্রমে তাহলে কি অবসন্ন দানবটি ঘুমিয়ে পড়েছে? অন্তত ক্যাপ্টেন ফ্যারাগুটের তাই ধারণা হলো।
সুবর্ণ সুযোগ মনে করে সন্তর্পণে তিনি জাহাজটিকে তার দিকে নিয়ে যাবার নির্দেশ দিলেন। ইঞ্জিন বন্ধ করে নিঃশব্দে অ্যাব্রাহাম লিঙ্কন সেই প্রজ্বলিত কালো দানবটির দিকে এগিয়ে গেল। আর মাত্র 20 ফুট দূরে পড়ে আছে দানবটা, নিঃসাড়, কালো ও উজ্জ্বল। নেডল্যান্ড আর একটু দেরি না করে প্রচণ্ড বেগে তার হারপুন ছুড়ল যন্ত্রটির দিকে। হারপুনটা দানবটার গায়ে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ঠক করে একটা ধাতব চাপা শব্দ উঠল। অমনি নিমেষের মধ্যে সেই উজ্জ্বল প্রবল আলো নিভে গেল। প্রচণ্ড দুটি জলের ধারা এসে পড়ল জাহাজের উপর, যেন কোনো সিন্ধু ঐরাবত ওই সুর দিয়ে জল ছুঁড়ে মারছে। প্রচণ্ড তোড়ে মুহূর্তে সব লণ্ডভণ্ড হয়ে গেল। মাস্তুল ভেঙে পড়ল মুহূর্তে, ছিঁড়ে গেল দড়ি দ্বারা, নাবিকরা আছড়ে পড়ল একে অপরের গায়ে। প্রচণ্ড একটা ঝাঁকুনি অনুভব করলাম আমি। তারপরে রেলিংয়ের উপর দিয়ে সমুদ্রে গিয়ে ছিটকে পড়লাম। এত জোরে ছিটকে পড়েছিলাম যে তলিয়ে গিয়েছিলাম প্রথমটায়, কিন্তু সাঁতার জানা ছিল তাই ভেসে থাকতে পারলাম। সাঁতার দিতে দিতে তাকিয়ে দেখি পূব দিকে ধীরে ধীরে অ্যাব্রাহাম লিঙ্কনের ছায়া মিলিয়ে যাচ্ছে। খ্যাপার মতো চিৎকার করতে লাগলাম আমি, কিন্তু জাহাজের কেউ আমার সেই চিৎকার শুনতে পেল বলে মনে হলো না। প্রাণপণে হাত পা চালিয়ে সাঁতার কেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সেটাও মস্ত ভুল হলো। অল্পতেই ভয়ানক ক্লান্ত লাগলো, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বুঝতে পারছি যে ডুবে যাচ্ছি, কিন্তু কিছুই করার নেই। ভিজে ভারী পোশাকে হাত পা যেন লোহার মতো ভারী হয়ে গেছে। কয়েক ঢুক নোনা জল খেয়ে যখন তলিয়ে গেছি, তখন শক্ত মুঠোয় আমার জামার কলার চেপে ধরে যে আমাকে টেনে তুলল সে আমার অনুগত ভৃত্য কনসাইল। কনসাইল, তুমি? অনেক চেষ্টা করে এই দুটো কৃতজ্ঞ বিস্মিত কথায় আমি উচ্চারণ করতে পারলাম। হ্যাঁ মসিও, আমি। আপনি জলে পড়ার সঙ্গে সঙ্গে আমি আপনার পেছনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু অ্যাব্রাহাম লিঙ্কন, আমাদের জাহাজ, সেটা যে চলে গেল। কিছুই করার নেই মসিও, যন্ত্রটার দারুণ কামড়ে জাহাজের হাল আর চাকা খণ্ড খণ্ড হয়ে গেছে। কাজেই অথই জলে নিরুপায়ভাবে নিয়ন্ত্রণবিহীন ভেসে যাওয়া ছাড়া আর কিছু করার নেই। জলে পড়ার আগেই নাবিকদের চেঁচামেচিতে এই খবরটা জানতে পেরেছিলাম বলে আমি আর খামোকা ডাক দিইনি। তাহলে উপায়? বুদ্ধিভ্রংশের মতো অসহায়ভাবে কনসাইলকে আমি জিজ্ঞেস করলাম। আমার কথার কোনো উত্তর না দিয়ে ছুরি বার করে আমার পোশাক কেটে কনসাইল আমাকে ভারমুক্ত করে দিল। তারপর নিজের পোশাকও অমনিভাবে ছুরি দিয়ে কেটে সে বিসর্জন দিল। অতপর শুরু হলো পালা করে একজনের সাঁতার কাটা আর অন্যজনের ভাসমান দেহকে ঠেলে নিয়ে যাওয়া। অকুল সমুদ্রের মাঝে এভাবে সাঁতার দিয়ে লাভই বাকি। কতক্ষণ আর এভাবে জলের উপর ভেসে থাকতে পারবো? কিন্তু একেবারে হাল না ছেড়ে দিয়ে কিছু একটা করা ঢের ভালো, এই কথা মনে রেখে আমরা পালাবদল করে সাঁতার দিতে লাগলাম। কিন্তু তাও আবার কতক্ষণ সম্ভব? অল্পক্ষণের মধ্যেই এমন অবসাদ ভর করল, দেহের শেষ শক্তিটুকু পর্যন্ত হারিয়ে গেল। হাত পা সব অবশ, দৃষ্টি আচ্ছন্ন, মাথার ভিতর ঝিমঝিম করছে। বোধহয় উদ্ধারের আর কোনো সম্ভাবনা নেই। ঠিক এমন সময় হঠাৎ একটা কঠিন জিনিসের গায়ে ধাক্কা লাগলো, আর অমনি কে যেন সবল হাতে আমাকে আঁকড়ে ধরে জলের উপর থেকে টেনে নিল। তারপর কিছুই মনে নেই। চেতনা ফিরে আসতে দেখি দুটি উদ্বিগ্ন চোখ আমার উপর ঝুঁকে আছে, নেডল্যান্ড আর কনসাইল। তৎক্ষণাৎ ধর্মর করে উঠে বসার চেষ্টা করলাম। নেডল্যান্ড, তুমি? হ্যাঁ প্রফেসর অরোনা, আমি। পুরস্কারের টাকার মায়াটা কিছুতেই ছাড়তে পারলাম না, তাই এবার একেবারে জানোয়ারটার পিঠে চেপে বসেছি। অত জোরে হারপুন ছড়া সত্ত্বেও নেডল্যান্ডের হারপুন কেন ঠং করে লেগে ঠিকরে গিয়েছিল এবার তা বুঝতে পারছি প্রফেসর। কোনো হারপুন কি আর ইস্পাতের বর্ম ভেদ করতে পারে? তার মানে? তার মানে খুব সোজা প্রফেসর। আপনি যার উপর বসে আছেন সেটা যে আসলে অতি কঠিন একটা ধাতু নির্মিত খোল, তা তো আপনি হাত বুলিয়ে দেখলেই বুঝতে পারবেন। আর যার পেছনে আমরা সব কাজকর্ম ছেড়ে তেড়ে গিয়েছিলাম সেটা কিন্তু আসলে তিমি নয়, কোনো প্রাণীও নয়, সেটা আসলে একটি ডুবোজাহাজ। বিমূঢ় আমি কলের পুতুলের মতো তার মুখের কথা জুগিয়ে দিলাম। ঠিক তাই। ততক্ষণে আস্তে আস্তে পূব দিকে লাল ছোপ দিচ্ছে। গোল একটা আগুনের চাকার মতো টকটকে লাল সূর্য উঠে আসছে সমুদ্র জল থেকে। হঠাৎ এমন সময় পায়ের তলার বিশাল ভাসমান বস্তুটা নড়ে উঠল। তারপরে সেটা ডুবতে শুরু করলো আস্তে আস্তে। আমরা সবাই আতঙ্কে লাফিয়ে উঠলাম। খ্যাপার মতো ডুবোজাহাজটার গায়ে পদাঘাত করতে করতে নেডল্যান্ড প্রচণ্ড ও নিরর্থক চিৎকার শুরু করে দিল। হয়তো নেডের ওই চিৎকার একেবারেই নিরর্থক ছিল না, কারণ আচমকা সেই বিচিত্র ডুবোজাহাজটি নিশ্চল হয়ে গেল। এরপর ঢাকনি খুলে ভেতর থেকে বেরিয়ে এলো একটা লোক। কি এক দুর্বোধ্য ভাষায় চেঁচিয়ে উঠে সে আবার ভিতরে ঢুকে গেল। তার পরপরই উঠে এলো 8 জন মুখোশ পরা পুরুষ মূর্তি। আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের টেনে হিচড়ে সেই ডুবোজাহাজের ভেতরে নিয়ে গেল তারা।